This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। একদমই দিল্লির রাজনীতিতে ঢুকে যাচ্ছি মধ্য প্রান্তে, সপ্তাহের মধ্য প্রান্তে। এবং গতকাল প্রবীর প্লাসে আপনারা বেশ কিছু দৃশ্য দেখেছেন, পারলে আরেকবার দেখে নিন। এবং এখন জমজমাট বা আসরের জায়গাটা কিন্তু একেবারেই দিল্লির লোকসভা এবং রাজ্যসভাতে নরেন্দ্র মোদীকে চেপে ধরবে, এটা তো ঠিকই ছিল, মানে বিরোধীরা, এবং সেটাই হলো এবং নির্মম ভাবে হলো। বিশেষ করে গত পরশু এবং গতকাল যেভাবে তাকে চাপা হলো বা প্রশ্ন করা হলো, সেটা প্রায় একেবারেই তিনি জলটল খেয়ে একাকার কাণ্ড। মানে এরকম কি বলা যায়, এরকম বেইজ্জত হতে আমি নরেন্দ্র মোদীকে খুব একটা দেখিনি। আবার আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি, এই দেখুন, নরেন্দ্র মোদী জল খেয়েছেন অন্তত দুবার। এবং এই যে তিনটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদীর নিচে, অখিলেশ যাদব, ইয়েস, হি ইজ দ্য পার্সন, রাহুল গান্ধী বিরোধী নেতা, এবং সায়নী ঘোষ, মানে আমাদের তৃণমূল কংগ্রেসের, আমাদের রাজ্যের, যে ভাষায়, যেভাবে, যে ভঙ্গিতে তাকে আক্রমণ করেছে তার কোনোটাই অশ্লীল নয়, বরং ভয়ঙ্কর। এবং এই ভয়ঙ্করতা আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম, রাহুলকে এর আগেও দেখেছি, অখিলেশকেও দেখেছি, কিন্তু উঠে আসা নতুন নামটি সায়নী। আমার বারবারই যেটা মনে হয়েছিল যে লোকসভাটা দেখার স্পেশালিটি হচ্ছে গিয়ে মহুয়া মৈত্র কি বলে সেটা দেখার। আজকে আমার মনে হলো যে ভারতীয় ক্রিকেট দলে যেমন বিকল্প তৈরি হয়ে একটা লড়াকু জায়গায় গৌতম গম্ভীর নিয়ে যাচ্ছেন, ভালো কি মন্দ সেটা পরের ব্যাপার, একটা নতুন দল তৈরি করছেন, তেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তত এই অস্ত্রটি তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ কামাল করে দিয়েছে। মানে এই কামালের কোনো তুলনা নেই। তো এই তিনজন মিলে এমন ভাবে ত্রিশূল মারলেন। এবং আপনাদেরকে বলি, মাসটা হচ্ছে কি শিবের মাস, অর্থাৎ এই শ্রাবণ মাসকে বলে শিবের জন্ম মাস, আমাদের হিন্দু ধর্মে আর কি। এর আদ্যপ্রান্ত আমি কিছু জানি না, আমাকে মার্জনা করবেন, যদি ডিটেল করতে বলেন আমি তাহলে গেছি। এবং এই শিবের মাসে শিবের অস্ত্র হচ্ছে কি ত্রিশূল। এবং এই ত্রিশূল বারবার করে রাহুল গান্ধী কোনো একটা সময় দেখিয়েছিলেন কিন্তু লোকসভায়। এবং ত্রিশূল বিদ্ধ যে নরেন্দ্র মোদী হবেন সেটা নরেন্দ্র মোদী বোধহয় জানতেন, এবং জানতেন বলেই তিনি কিন্তু লোকসভাতে রাহুল যখন প্রথমবার বক্তব্য রাখতে ওঠেন, একেবারে প্রথম দিন 21 তারিখ, 21শে জুলাই, নরেন্দ্র মোদী পত্রপাঠ বিদায় নিয়েছিলেন এবং দায়িত্ব দিয়ে গিয়েছিলেন তখন তার একেবারে সহযোগী, যার কথাও বলবো, তার সহযোগী অমিত শাহকে। এবং মেনলি টার্গেটেড যিনি, বেচারা বলিকা বোখরা যাকে বলা যায়, যে বলির পাঠা যাকে বলতে হয়, এটা আমি খারাপভাবে বলছি না, অন্যভাবে নেবেন না, সেটা যে রাজনাথ সিং, সুচারু বক্তা, ভদ্রলোক, কিন্তু বেচারা কি করবে, তাকেই বক্তব্যটা রাখতে হলো প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে ফান্ডামেন্টালি। এবং আলটিমেটলি সবশেষে গিয়ে নরেন্দ্র মোদী বক্তব্য রাখলেন, কিন্তু তার আগে যেভাবে তাকে চেপে ধরা হয়েছে, এবং তার বক্তব্যের মধ্যে রাহুল গান্ধী চেপে ধরেছে, তাকে ত্রিশূল ছাড়া কিছু আমার মাথায় আসছে না। এবং তার সঙ্গে তিনটে ব্যাপার, ত্রিশূলের আরো তিনটে ব্যাপার, জল খাবার তো দরকার হবেই, এই কারণে যে তিনটে ব্যাপার, যেটা এক নম্বর ব্যাপার হচ্ছে বিরোধীদের তরফ থেকে একটি শুল, এই যে তিনজনকে দেখছেন, তাছাড়াও অনেকে বলেছেন, যেমন গতকাল দোলা সেন একবার তোলপাড় করে দিয়েছে, জয়া বচ্চন বা জয়া ভাদুরী, আমাদের জয়াদি তো মানে জাদা বলেছেন। তো সেগুলো তো রয়েছেই, বিরোধীদের তরফ থেকে একটি শুল। দ্বিতীয় শুলটি হচ্ছে আমেরিকা, সে শুলটি আগে বলেনি, কারণ তারপরে আমি ভুলে গেলে এক ব্যাপার হচ্ছে, বয়স হচ্ছে, অনেক সময় ভুলে যাই। সেটা হচ্ছে আমেরিকা। গতকাল পরিষ্কার নরেন্দ্র মোদী যখন আমেরিকার নাম উচ্চারণ করছেন না, ডোনাল্ড ট্রাম্পের নাম উচ্চারণ করছেন না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার উপর ভীষণ রেগে গেছেন যে আমাকে নিয়ে কেন আলোচনা হচ্ছে লোকসভায়, তুমি বলো ডোনাল্ড ট্রাম্প ভালো লোক। এই ট্রাম্পের একটাই টার্গেট, সেটা যে নরেন্দ্র মোদীকে রিমুভ করা তার গদি থেকে।
এবং এটা ভারতবর্ষের নাকি অনেকেই জানে এবং তার দলের লোকেরাই জানে। ট্রাম্প হঠাৎ করে রাতারাতি 25% শুল্ক বাড়িয়ে দিলেন প্রত্যেকটা জিনিসের উপর। খবরটা দেখুন। আই মাস্ট গিভ এ থ্যাঙ্কস টু সংবাদ প্রতিদিন। অবশ্যই তাদের কাছ থেকে আমার পারমিশন নেওয়া রয়েছে, আমাদের পারমিশন নেওয়া রয়েছে, দাদা আমাদের এনকে পারমিশন নেওয়া রয়েছে। শুল্ক বাড়িয়ে দিলেন 25% এবং কিরকম বাচ্চাদের মতন যেন, তুমি দুষ্টুমি করেছো চম্পা, তুমি শম্পার সঙ্গে মারামারি করেছো, তুমি কান ধরে দাঁড়িয়ে থাকো, এরকম গোছের ট্রাম্প বললেন যেহেতু তুমি রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করেছো এবং তার কাছ থেকে তেল কিনেছো, এবার থেকে যা কিছু হবে 25% ট্যাক্স। মানে কত বেইজ্জত করা যায়, এটা হচ্ছে একটা শুল আগে বলে রাখলাম। এবং এই বেইজ্জতি যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, একটি শব্দ উচ্চারণ করতে পারছেন না কেন সেটা পরে বলবো। এবং এইটাকে সামাল দেওয়ার জন্য বিরোধীরা কিন্তু তাকে চেপে ধরেছিল। এবং 3 নম্বর শুলটা হচ্ছে তার দলের অভ্যন্তরে। মোহন ভাগবত তিনি পরিষ্কার পরিচ্ছন্ন বার্তা দিয়েছিলেন 75 হলে কেটে বড় বাবা, এবং সেটাকে অনেকেই মনে করেছিলেন রঙ্গরসিকতা, কিন্তু আলটিমেটলি সেটাই বাস্তবটা দাঁড়িয়েছে তুমি মানে কাটো, তোমার অনেক হয়েছে, অনেক ব্যাপার। এবার দলের অভ্যন্তর থেকেও যদি চাপ আসে, দলের অভ্যন্তরে একটি ছোট্ট ঘটনা, একটি বিশেষ সূত্র, মানে অত্যন্ত কমপ্লিকেটেড সূত্র মারফত জানতে পারলাম যে বিগত বেশ কিছুদিন ধরে এবং বিগত লোকসভাতেও অমিত শাহ যেভাবে এই অপারেশন সিঁদুর নিয়ে বক্তব্য রেখেছেন, যেভাবে উদ্ধত ভঙ্গিতে কথাবার্তা বলেছেন, মানে সেটাকে অসভ্যতার পর্যায়ে ফেলে রাখা যায়, তাতে করে কিন্তু নরেন্দ্র মোদী বিস্তর ছুটেছেন তার প্রিয় পাত্র অমিত শাহর উপর, যাকে তিনি সব থেকে বেশি ভরসা করেন। শোনা যাচ্ছে অভ্যন্তরের ঘটনা যে তিনি দেখছেন যে একটা দিকে রয়েছে অমিত শাহ, আরেকটা দিকে রয়েছে মানে তার দলবল এবং বিরোধীরা। একটা দিকে অমিত শাহ, আরেকটা দিকে রয়েছে আরএসএস এবং আরএসএস ঘনিষ্ঠ। তিনি ধরে নিয়েছেন যে অমিত শাহর সঙ্গে থাকলে, অমিত শাহর উপর বিভৎস খ্যাপা, আপনাদেরকে ভেতরের কথা বলে দিচ্ছি, মানে মোদী যদি কোনোদিন ছেড়ে দেন, মানে অমিত শাহ যে কি হালটা হবে, মানে একবার আরএসএসই তার 12টা বাজিয়ে দেবে। আরএসএস এত ক্ষিপ্ত, কারণ আরএসএস জানতে পেরেছে যে তাদের সঙ্গে খুঁটিনাটি যত ঝামেলা, নাড্ডাকে দিয়ে বাজে কথা বলানো, এগুলো সব অমিত শাহর প্ল্যান। সুতরাং তারা যত দ্রুত সম্ভব একজন প্রেসিডেন্ট ঠিক করছেন এমন কাউকে, যিনি ঢুকেই অমিত শাহকে 12টা বাজাবে। ফলে মোদী আস্তে আস্তে অমিত শাহের উপর থেকে তার হাতটাকে সরিয়ে নিচ্ছেন, তাকে তো বাঁচতে হবে, তাকে তো টিকতে হবে, তিনি অমিত শাহের হাত ধরে চলবার পাত্র নন। কিন্তু দাপটটি, এই যে 56 ইঞ্চি বুক, সেই 56 ইঞ্চি ছাতি এবং 5 ফুট 11 না 12 6 ফুটের কাছাকাছি নরেন্দ্র মোদী লম্বা, তাকে তো এমনি বেটে করে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মানে যাচ্ছে তাই ভাষায় বলেছেন যে তাকে তো 5 ফুটে নামিয়ে দেওয়া হয়েছে এবং তার ছাতি এখন 56 থেকে 36 ইঞ্চি না 26 ইঞ্চিতে গিয়ে দাঁড়িয়েছে। এবং এরকম অ্যাটাক যে করবেন প্রথম দিন কেউ কল্পনা করতে পারেননি, বিশেষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কিচ্ছু যায় আসে না। তিনি মস্ত বড় উকিল এবং আপনারা তো জানেন তিনি সুপ্রিম কোর্টের লয়ার, তিনি বদার করেন না। তিনি বাংলাতে, এবারে কিন্তু বাংলায় কথা হচ্ছে, কিন্তু তবু আমি বলবো যে কটা দিন আর লোকসভা রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে আমার বক্তব্য যে আমরা যারা দেখি টিভি বা টিভিতে দেখছি, তারা তো বাংলা শুনে ভারী আহ্লাদিত হচ্ছে, কিন্তু এটা ইংরেজিতে আবার চালু করা হোক। আমাদের যারা সাংসদ রয়েছেন ইংরেজি এবং হিন্দিতে, যাতে সারা ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা ফান্ডামেন্টালি স্টার্টটা করুক বাংলাতে, কিন্তু তারপরে হিন্দি ইংরেজিতে চলে যাওয়াটাই বাঞ্ছনীয়, কারণ এটা আমাদের পাড়ার কোনো ব্যাপার না, এটা লোকসভায় হচ্ছে। বাংলায় বক্তৃতা আমাদের ভালো লাগছে, কিন্তু এটা ইংরেজিতে বা হিন্দিতে করে সারা ভারতে ছড়িয়ে দেওয়া হোক। বিশেষ করে বাঙালিদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে, যেভাবে এসআইআর কে অ্যাপ্লিকেবল করার একটা অপচেষ্টা, এবং সেটা নিয়ে জানি না আজকে থেকে আবার বোধহয় সেটা নিয়ে চাপ সৃষ্টি হবে, অলরেডি স্টার্টেড। তো সুতরাং এটা নিয়ে কিন্তু ডেফিনিট করেই আপনারা যারা সাংসদ তারা ইংরেজি এবং হিন্দিতে বলুন, যাতে সারা ভারতবর্ষের লোক জানতে পারে। বাংলায় বলে বাংলাটাকে তুলে ধরার যে চেষ্টা করেছেন সেটা ভালো, কিন্তু ক্রমাগত বাংলা বলে কেউ কিছু বুঝতে পারছে না। মানে তারা তো হেডফোন শুনে ইয়েতে লোকসভাতে বসে যাচ্ছেন, কিন্তু এন্ড অফ দ্য ডে সারা ভারতবর্ষের লোকের কাছে তো বার্তাটা পাঠানো দরকার যে কি হচ্ছে বা না হচ্ছে। তো সুতরাং এই অনুরোধটা রাখছি। এবার ত্রিশূলে চলে যাই। ত্রিশূলের প্রথম শুল
রাহুল গান্ধী। রাহুল গান্ধী মাঝে মাঝে মনে হয় এত ম্যাচিওর, এবং রাহুল গান্ধী এমন তিতিক্ষ ভাষায় তিনি আক্রমণ করেন। এবং অমিত শাহ যেটা বলেছিলেন, এই তো হয়েছে নেহেরুর আমলে এই ভুল হয়েছে, ইন্দিরা গান্ধী কি এমন করেছে, হেনা তেনা বেকার কাচরা ফালতু ডায়ালগ। এবং অমিত শাহ নিজে আরো ডোবাচ্ছেন দলকে এ কারণে যে ইন্দিরা গান্ধী দল এখন হয়তো একটুখানি ফিকে হয়ে এসছে কংগ্রেস, কিন্তু এত ফিকে হয়নি যে মানুষের সামনে ইন্দিরা গান্ধী বা জওহরলাল নেহেরু, যারা দুজনেই স্বাধীনতা সংগ্রামী, এবং জওহরলাল নেহেরু তার জীবনে এতবার জেল খেটেছেন যে ভারতবর্ষের আর কেউ এই ধরনের মানে বড় নেতাদের মধ্যে অতদিন কেউ জেলে কাটাননি। বিভিন্ন সময় 16 বছরে বিভিন্ন সময় তিনি জেলে কাটিয়েছেন, এবং তার স্ত্রী যখন অসুস্থ তাকে পর্যন্ত দেখতে আসতে পারেননি। সে জওহরলালকে আজে বাজে কথা বললে হবে? মোদি স্ট্যান্ডার্ড। রাহুল গান্ধী বলেছে যে আপনি ইন্দিরা গান্ধীর 50%ও যদি আপনার মধ্যে যোগ্যতা থাকে, ইন্দিরা গান্ধী যেভাবে আমেরিকার প্রেসিডেন্টকে তোলপাড় করে দিয়েছিলেন, আপনার মধ্যে যদি 50% হয়, তাহলে আপনি বলুন যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ক্রমাগত যে বলছেন আপনাকে অপমান করছেন, অসম্মান করছেন, এটা ভারতবর্ষের অপমান। এবং ডোনাল্ড ট্রাম্প যে বারবার বলছেন যে আমি যুদ্ধ থামিয়েছি, আপনি বলুন যে মিথ্যা কথা বলেছে ডোনাল্ড ট্রাম্প, তিনি মিথ্যাবাদী। দ্বিতীয় কথা, আপনাকে বলতে হবে যে 26 জনকে যারা খুন করলো, যে 26 জন হিন্দু তারা ওখানে খুন হলো সন্ত্রাসবাদীদের, আপনার অ্যাডমিনিস্ট্রেশন কি করছিল? অ্যাবাউট পুলিশ, সিআরপিএফ অ্যান্ড আদার্স, তাদের ভূমিকা কি আপনাকে জানাতে হবে। আপনি তারপরে কোথায় বোমা ফেললেন বা না ফেললেন সেটা তো গর্বিত, আপনি ফেলেননি, এটা আমাদের সেনাবাহিনী ফেলেছে, তাদের সেলিউট জানাই, সে তো আমরাও বলেছি। দেখুন, আমরা এনকেতে বসে যা যা বলেছি হুবহু রাহুল গান্ধী বলেছেন, এমন না যে আমাদের কথা শুনে বলেছেন, কিন্তু আমরা কিন্তু অনেক আগে থেকে, আপনারা যারা আমাদের বন্ধু তারা নিশ্চয়ই স্বীকার করবে যে এই পয়েন্টগুলো কিন্তু উঠতই। এবং এই যে দুটো পয়েন্ট, এক হচ্ছে আপনি আমেরিকাকে বলুন যে আপনি আমেরিকা কিচ্ছু আমাদের করেনি, এবং দ্বিতীয় কথাটা যে 26 জনের যৌক্তিকতা আপনাকে দিতে হবে। তৃতীয় ব্যাপারটা হচ্ছে যে আপনি নিজে কেন সংসদে থাকছেন না, আপনাকে ইউ হ্যাভ টু সে ইন দ্য পার্লামেন্ট, আপনি নিজে পালিয়ে বেড়াচ্ছেন কেন, কি হয়েছে, সম্পর্কটা কোথায় দাঁড়িয়েছে, কেন ভারতবর্ষের চারিদিকে থাকা সমস্ত দেশগুলো ভারতবর্ষের উল্টো দিকে চলে গেছে, আজকে ভারতবর্ষের পাশে কোনো দেশ নেই কেন? এবং যখন নরেন্দ্র মোদী বলছেন যে সন্ত্রাস করেছে পাকিস্তান, তখন সারা পৃথিবীর লোক, এবং সম্প্রতি হয়ে যাওয়া 5টা দেশ ব্রিক্স এর যে মিটিং হয়েছিল, সে মিটিংয়েও সন্ত্রাসবাদীদেরকে বিরুদ্ধে তারা কথা মুখ খুলেছে, কিন্তু পাকিস্তান নিয়ে একটি লাইনও বলেনি। কেন বলেনি? প্রশ্ন করেছে। এবং রাহুল বলেছেন যে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি কেন এটার প্রতিবাদ করবেন না, আপনার সমস্যাটা কি হচ্ছে, কোথায় ব্যথা বলুন, আমরা তো সবাই আপনার সঙ্গে আছি, আপনি বলুন। সেটা তো আপনি বলতেই পারছেন না। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে কোথাও আপনি গুটিয়ে গেছেন। তৃতীয় ব্যাপারটা হচ্ছে যে যেটা প্রশ্ন অপারেশন সিঁদুর, সেটাকে আপনি ডিটেল খোলসা করছেন না, কেন করছেন না? এবং তারপরেও আপনি সেটাকে কৈফিয়ত দিতে রাজি নন। এই ধরনের চাপে প্রথমতে তিনি বক্তব্য রাখলেন, তারপরে দ্বিতীয় জায়গায় যেটা রয়েছে সমাজবাদী পার্টি, সেখানে দাঁড়িয়ে অত্যন্ত পলিশলি অখিলেশ যাদব যেটা বললেন সেটা হচ্ছে যে আপনি হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছেন ভারতবর্ষকে। আপনি আমাদের প্রতিনিধিদেরকে পাঠিয়েছিলেন বাইরে, আমরা প্রতিনিধিত্ব করেছি আপনার হয়ে বিরোধীরা, এবং প্রতিনিধিত্ব করে এসেছি বিভিন্ন দেশে, তারপরও কোনো দেশ সন্ত্রাসবাদী সম্বন্ধে বলছে না। উল্টে দেখা যাচ্ছে যে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে লাঞ্চ করছেন ডোনাল্ড ট্রাম্প, এটা দিয়ে প্রমাণ হয় যে তারা পাকিস্তানের পাশে। এবং এই যে কাণ্ডটা হচ্ছে, তাহলে আপনি করছেনটা কি? আপনি যে 93-94টা দেশে বনবন করে ঘুরে কয়েক হাজার কোটি টাকা ভারতবর্ষ নষ্ট করলেন, ফায়দা কি? প্রশ্ন অখিলেশের, উত্তর দেননি নরেন্দ্র মোদী। এবং 3 নম্বর জায়গাটা হচ্ছে গিয়ে সায়নী ঘোষ। আমি প্রস্তুত ছিলাম না, আমি শুনলাম যে অনেকগুলো কমিটির মিটিং ছিল বলে সুদীপ বন্দ্যোপাধ্যায় থাকতে পারেননি। ভালো হয়েছে তা একদিকে, সায়নী যে এত ভালো বক্তা তার তো প্রমাণ হতো না। ফলে সায়নী যে ভালো বক্তা সেটা আমাদের কাছে প্রমাণের একটা ব্যাপার ছিল। এবং সায়নী জোকার বলেছে, যেটা বাড়াবাড়ি করে ফেলেছে, বলেছে যে আপনি তো আমেরিকার জোকার, মোদীকে বলেছে। এইভাবে কেউ বলেছে এর আগে আমার শোনা নেই,
তিনি বলেছেন আপনি তো আমেরিকার জোকার হয়ে গেছেন, আপনি উত্তর দিন যে আপনি করেছেনটা কি, এবং অপারেশন সিঁদুরের নামে যে কাণ্ডটা করেছেন আপনি করলেন কিভাবে, সেটা ডিটেল আপনি বলছেন না কেন? এবং আমেরিকা আপনাকে বেইজ্জত করছে দিনের পর দিন, আপনি চুপ করে বসে রয়েছেন, আপনি তার দিকে তাকাচ্ছেন না, এবং আপনার মধ্যে সেই শক্তি নেই। অমিত শাহকেও তিনি ঠুকেছেন যে যা পাচ্ছেন বলে যাচ্ছেন, যুক্তির জায়গা থেকে তার কোনো বলিষ্ঠতা নেই, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, এবং প্রতিরক্ষা মন্ত্রীকেও সায়নী কিন্তু আচ্ছা করে দাবাই দিয়েছে। ফলে এই যে ত্রিশূলটি খেলেন, উল্টো দিকে বলার মতন ভালো বক্তাই ছিলেন। অমিত শাহ যেটা বলেছেন সেটা একেবারে মানে আমাদের হাড়ু পাঁচুর চায়ের দোকানে বসে যে লোকটা শান্তির ছেলে বলে খিস্তি মারে ওই লেভেল, লোয়ার লেভেল, মানে গ্রেডেশন নেই। একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার কথাবার্তার মধ্যে অশিক্ষা, কুশিক্ষা এবং মস্তানি, মানে যেগুলো মানুষ নেয় না, সেই জিনিস নিয়ে তিনি বকর বকর করে গেলেন, এবং যেই বকবকানিটা একেবারে ডাস্টবিনে গেল, এবং যারা দেখলেন তারা তাদের প্রত্যেককে, বিদেশেও দেখছে, এটা ফরেন কান্ট্রিও দেখছে, তারা হাস্যকর করে ফেললেন অমিত শাহ। ফলে অমিত শাহর উপর বেদম চটে রয়েছে। তো এই ত্রিশূলের খোঁচাটা তার জায়গায় গেছে, এবং গেছে বলেই আজকে নরেন্দ্র মোদী দিশাহারা হয়ে পড়েছে। তারপর নরেন্দ্র মোদী কি বললেন বলবো, একটা বিরতির জায়গায় যাচ্ছি, কিন্তু তার আগে বলি যে যে ত্রিশূল, আমি 3 ব্যক্তির নাম বললাম, তাছাড়াও বেশ কিছু বক্তব্য, যেমন জয়া বচ্চন গতকাল রাজ্যসভায় পরিষ্কার একটি কথা বলেছেন। জয়া বচ্চন বলেছেন যে সামহাউ আপনি যে সিঁদুর কথাটা বলছেন, মানে এটা জয়া বচ্চন বলেই বলতে পেরেছেন, সে সিঁদুরের মর্ম জানেন? সিঁদুরগুলো মুছে গেছে সমস্ত, বৈধব্য এসছে আমাদের এই যারা টুরিস্ট ছিল সেই 26 জন মহিলা, সিঁদুর যদি মুছে যায় সেই সিঁদুরটাকে আপনি তুলে ধরছেন, আপনার লজ্জা উচিত। উত্তর দিতে পারেনি, এবং রাজ্যসভায় পিকিউলিয়ার ব্যাপার, আমি অবাক হয়ে যাই, রাজ্যসভায় না এলেন মোদী, না এলেন অমিত শাহ, না এলেন রাজনাথ সিং, সেখানে পাঠিয়ে দিলেন আমাদের বিদেশ মন্ত্রীকে, যিনি ভালো করে কথাই বলতে পারেন না, এবং তার সঙ্গে আমাদের অর্থমন্ত্রীকে, যিনি ওই কি পেঁয়াজ খান্না না কি খান্না, তিনি সীতারামন গেলেন, এবং তারা দুজন কি যে বললেন আর না বললেন তারাই বুঝলেন, মিউ মিউ করে বললেন, একবারে চেপে ধরেছিল। তারপর সবাই রাজ্যসভাতে বলতে আরো বেইজ্জতি করা হয়েছে। কিন্তু এই যে বেইজ্জতটা হলেন, এটা বিহারের ভোটের আগে, বাংলার ভোটের আগে তার কাছে কি খুব কাম্য? শুধু তাই নয়, আরেকটি ঘটনা ঘটেছে, ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং বলবো একটা ছোট্ট বিরতির পর। কোথাও যাবেন না, প্রত্যেকে শেয়ার করবেন, প্রত্যেকে কমেন্ট লিখবেন আজকের সকালের অনুষ্ঠানের ব্যাপারে। বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব দ্রুত, সঙ্গে থাকুন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালস এ পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর a must try. Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। এবার পয়েন্ট টু পয়েন্ট করে আপনাদের কয়েকটা কথা বলছি, সবটা হয়তো আজকে বলা হবে না, প্রবিদ্যা বলবেন, আরো অনেকে আমাদের এখানে আছেন তারা বলবেন, কিন্তু একটা একটা করে বলি, কারণ এগুলো ভুলে গেলে চলবে না। আমি আসছি ত্রিশূলের, মানে ভারতীয় ত্রিশূলের ব্যাপারটা পরে আসছি। 3 ত্রিশূলের কথা তো আগে বললাম, যে 3 ত্রিশূলে বিদ্ধ হয়েছেন মোদী। এবার দল এবং দলের অভ্যন্তরে এবং বাইরের ব্যাপারে যে ত্রিশূলটা রয়েছে সেটা পরে বলছি। প্রথম আপনাদেরকে জানাই যে SIR যেটা একটা ত্রিশূলের অংশ, সেটা পরে আসছে, ত্রিশূলের হ্যান্ডেল সেটা।
আপনারা কি জানেন এই যে ভোটার লিস্ট নিয়ে যে লাফালাফি ইত্যাদি নাম ছাঁটাই, যেটা নতুন একেবারে নরেন্দ্র মোদীর ইয়েস ম্যান ইয়ে করছেন, আপনার নির্বাচন কমিশন যে ব্যাপারগুলো করছেন যে নাম ছাঁটাই যাবে 30 লক্ষ 35 লক্ষ, ইতিমধ্যেই চিরাগ পাসওয়ান তারই দলের তিনি বলেছেন আমি 243টা আসনেই লোক ধার করাবো, এসব করলে চলবে না। নীতিশ কুমার বিস্তর চটেছেন, কারণ এই ধরনের নাম ছাঁটাইয়ের ব্যাপার যদি হয়, এবং সবচাইতে চটেছেন যেটা তিনি হচ্ছেন চন্দ্রবাবু নাইডু। ফলে এরা যদি উইথড্র করে নেন এমনি মুক্ত পড়বে গভর্নমেন্ট, এটা কিন্তু আরএসএস এর মাথায় রয়েছে, আরএসএস কিন্তু এটা চিন্তা করছে। এবং এই বিষয়টি কিন্তু আপনাদের জানায় যে উঠেছিল ইয়েতে কেন্দ্রের একেবারে সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার বার্তা দেওয়া রয়েছে এবং বলা হয়েছে নির্বাচন কমিশনকে বা ইসি কে যে এই নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আমরা কিন্তু স্টেপ নেব, সমস্ত কিন্তু বাতিল করে দেব। এই কথা বলা হয়েছে যে এইভাবে যদি গণহারে নাম ছাঁটাই করার ধান্দাবাজি চলে তাহলে আপনাকে রিমুভ করা হবে, আপনার সিস্টেমকে পুরো রিমুভ করে পুরো ব্যাপারটা কোর্ট দেখবে। ফলে আপনারা যারা ভাবছিলেন যে বাংলা থেকে নাম কাটা যাবে, মেন টার্গেটটা কি করেছে, 34% ভোট লাস্ট নির্বাচনে নরেন্দ্র মোদী পেয়েছে, 33 পয়েন্ট সামথিং, তাহলে আরো 16% দরকার, যত মুসলমান আছে নামগুলোকে কেটে দাও। এই তো ধান্দা, লোকে তো তাই বলছে, আমার কথা কোট আনকোট আমি বললাম। তো সেই চালাকিবাজি চলবে না, এটা সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এইভাবে গণহারে যদি নাম কাটতে থাকা হয় তাহলে ইন্টারফেয়ার করবে সুপ্রিম কোর্ট, এবং তখন টু রিমুভ সামথিং, মানে ইসির উপর কিন্তু অলওয়েজ সুপ্রিম কোর্ট রয়েছে। আপনাদের বলি সিস্টেমটা কি, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির জায়গাটা একটু কনফিউশন রয়েছে, কারণ উপরাষ্ট্রপতি যেভাবে রিজাইন করলেন, সুপ্রিম কোর্ট তার তলায় সবাই, তার তলায় মানে প্রধানমন্ত্রীকে পর্যন্ত সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করতে পারেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারেন। ক্লিয়ার? এটা যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি। ফলে এখানেও ধাক্কা খেলেন নরেন্দ্র মোদী। তো এই ধাক্কার জায়গা থেকে এবার তার 3টে ত্রিশূল তার দলের অভ্যন্তর এবং ভারতবর্ষের মধ্যে। তো একটা ত্রিশূল বললাম আমেরিকা পরিষ্কার বলেছে 25% ট্যাক্স বাড়াবো, যা করার করে নিও। এবং আমেরিকার অভ্যন্তরীণ বার্তা সেটি হচ্ছে গিয়ে যে নরেন্দ্র মোদীকে রিমুভ করো, সরাও, যে কেউ আসুক, আমরা বন্ধুত্বপূর্ণ বাতাবরণ, এই লোকটাকে সহ্য করতে পারছি না। তার অনেকগুলো কারণ আমি বলেছি, যে এক হচ্ছে গিয়ে ট্রাম্পের হয়ে নরেন্দ্র মোদী প্রচার করেননি বলে ট্রাম্প চটেছেন, তা নয়, আরেকটা ঘটনা জানতে পেরেছি, সেটা হচ্ছে এই যে ভিসা কার্ড বা এই কার্ডগুলো রয়েছে না, যেটা দিয়ে টাকা তোলার বা ইয়ে থাকে, এটা কিন্তু মেড ইন ইউএসএ। তো এগুলোকে এখন টাকায় কনভার্ট করা হয়েছে, মানি রুপিতে করা হয়েছে, যেটা নরেন্দ্র মোদীর কার্যকারিতা থেকে হয়েছে। এই যে কার্ডগুলো, প্লাস্টিক কার্ডগুলো যেগুলো ছিল, যেগুলো বিদেশের সঙ্গে ট্রানজাকশন ইত্যাদি, আরো অনেক কার্ড রয়েছে এরকম, সেগুলোকে ইন্ডিয়ানাইজ করাতে আমেরিকার ব্যবসায়ীরা চলেছে, কারণ এর থেকে লাখ কোটি ডলার রোজগার করা যায় এই কার্ডগুলো থেকে, কারণ এটার মধ্যে পার্সেন্টেজ অফ কমিশন থাকে। আপনারা জানেন না, আপনাদের বলে দিই, যে আমি পুশ করে যে ইয়ে তুলছি, ক্যাশ তুলছি, মানে ডলার ইত্যাদি বিভিন্ন জায়গায় বা অন্যান্য, সেখানে কিন্তু একটা পার্সেন্টেজ অফ কমিশন চলে যায় আমেরিকার কাছে, যেটা ভারতের কাছে এখন আসছে, সেটা আমেরিকা বিস্তর চলেছে এবং ডোনাল্ড ট্রাম্প ভীষণ কচে গেছে, এটা একটা কারণ। দ্বিতীয় ব্যাপারটা যেটা আসছি, যে রাহুল গান্ধী বারবার করে বলেছেন, সায়নী বলেছেন যে আপনি বলুন, নরেন্দ্র মোদী কিন্তু একবারও উচ্চারণ করতে পারছেন না। বিরোধীদের প্রবল চাপ হচ্ছে কি ত্রিশূলের দ্বিতীয় শূল, বিরোধীদের চাপের কাছে তিনি মাথা নত করেছেন, জল খেয়েছেন বারবার করে নরেন্দ্র মোদী, এবং তারপরে আলতু ফালতু 14 বার তিনি জওহরলাল নেহরু সমালোচনা করেছেন, 14 টাইমস, এবং 29 বার তাকে 29 বার ডোনাল্ড ট্রাম্প তার সমালোচনা করেছে, আর তিনি ডোনাল্ড ট্রাম্পের নামটা উচ্চারণ করতে পারছেন না। তার ভাষণের মাঝখানে এই প্রথম আমি দেখলাম রাহুল গান্ধী উঠে ইন্টারাপ্ট করলেন, যে আপনি এত কথা বলছেন, আপনি একটা কথা বলুন, সেটা হচ্ছে আমেরিকা মিথ্যা কথা বলছে, আপনি যে অপারেশন সিঁদুর বা অ্যাটাক করেছেন সেইটে যে আসলে ডাহা মিথ্যে, আমেরিকা যুদ্ধ বন্ধ করেছে বলছে, যে দাবি করছে সেটা ডাহা মিথ্যা, আপনি বলুন, একবার বলুন, আমেরিকার নাম বলুন, একবার ট্রাম্পের নাম বলুন, যে ট্রাম্প ইজ লাইং। মোদির সাহস হয়নি। ব্যথাটা কোথায়, মোদির ব্যক্তিগত ব্যথা কোথায়, যে তিনি করতে পারছেন না, যেটা কিন্তু আরএসএস জানে।
এবং আরএসএস জানে বলে এটাকে এনকারেজ করছে, সেটা পরে বলছি, 3 নম্বর শুলটা বলছি, কিন্তু তিনটে শুল দুভাগে ভাগ করেছি, তো দ্বিতীয় শুলটা বলছি। তো তার উত্তর আমেরিকার কাছে পরিষ্কার বার্তা রয়েছে আদানিকে নিয়ে, যেটা মোদির বিরাট ব্যথা, কারণ মুখোশের জায়গায় আদানি এবং নরেন্দ্র মোদী রয়েছে। আদানি অ্যারেস্ট হলে যদি কারোর নাম ভ্যাক করে বলে ফেলেন, সেটা ভয়ঙ্কর হবে ভারতবর্ষের কাছে। আজ অব্দি যে কোনো স্ক্যান্ডাল বা স্ক্যামের 1 নম্বর নাম হবে, যেটা বিশ্বের 1 নম্বর নাম হতে পারে, 1 নম্বর নাম হতে পারে, এত বড় কথা বলে দিচ্ছি। ভয়ের চোটে নরেন্দ্র মোদীর মুখে কুলু পেটেছে, যত তরপানি তার দেশের ভেতরে, ইডি সিবিআই, তারপরে ওই পুলিশ দিয়ে ধরপাকড় করা, জেলে ঢোকানো, যত মস্তানি দেশের অভ্যন্তরে, সেই মস্তানিটা বন্ধ হচ্ছে। একটা আমেরিকার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করতে পারছে না, ব্যথা একটাই, তার ব্যথাটা তো খুঁচিয়ে দিয়েছেন গতকাল ডোনাল্ড ট্রাম্প 25% বলে, আরো তোমার উপর চাপ সৃষ্টি করবো, আরো করবো, করতে করতে তোমাকে পাগলা করে দেবো যতক্ষণ না তুমি গতিতে আছো। পরিষ্কার বার্তা ট্রাম্পের। তিনি নামটা উচ্চারণ করতে পারলেন না। 56 ইঞ্চি চুপসে গিয়ে 26 ইঞ্চিতে দাঁড়ালো। ওই যে কঙ্কালসার দেহওয়ালা লোক, তার মতন চেহারা, আমার মতন চেহারা হয়েছে। আমি অবশ্য আগের থেকে একটু ফুলেছি। তো নরেন্দ্র মোদী এখন আমার মতন দুর্বল একটি চেহারায় উড়ে বাবারে করে ঘুরে বেড়াচ্ছেন। লজ্জা উচিত, লজ্জা উচিত। তো সেই জায়গায় গেছেন নরেন্দ্র মোদী। 3 নম্বর শুলটা শুনলে চমকে যাবে। সেটা হচ্ছে, আপনারা যারা লোকসভা দেখেছেন রিওয়াইন্ড করে দেখে নিন, লোকসভা ডাউনলোড করুন। সংসদ 1 হচ্ছে গিয়ে লোকসভা, সংসদ 2 হচ্ছে গিয়ে রাজ্যসভা, ডাউনলোড করুন। 2 দিন ধরে দেখুন তো, যে ফার্স্ট রোয়ে বসে রয়েছে যারা, একদম আপনার সামনে যে ছবিটা রয়েছে, একদম রাইট সাইডে রয়েছে লোকসভার নেতা, লিডার অফ দ্য হাউস নরেন্দ্র মোদী, অধিকাংশ সময় তিনি ছিলেন না। তার পাশেই রয়েছে নাম্বার 2 অ্যাজ পার ক্যাবিনেট অ্যান্ড সিনিয়রিটি, রাজনাথ সিং, তিনি মোটামুটি ছিলেন। নাম্বার 3 অমিত শাহ, এবং নাম্বার 4 নীতিন গডকরি। বিরাট গল্প, আপনারা খুঁজে দেখুন, আমি দায়িত্ব নিয়ে বলছি, যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যতক্ষণ ভাষণ দিয়েছেন, নীতিন গডকরি একবারও টেবিল চাপড়ায়নি। টেবিল চাপড়ে ইয়ে দিতে হয় তো, একবার শুধু চাপড়েছেন যখন সোলজারদের তিনি সেলিউট জানিয়েছেন, তখন টেবিল চাপড়েছেন। বাকি সময় চুপ করে বসেছিলেন। দেখে নিন কিসের ইঙ্গিত এটা। নরেন্দ্র মোদী ভাষণ দিচ্ছেন, তার স্তাবক বিন্দু বেঁধে দাঁত কেলিয়ে বসে রয়েছে। ওই দেখলাম ওই গোয়েল ফোয়েল হাসি না পেলেও দাঁত কেলাচ্ছেন বসে বসে। কিন্তু এই তার 240 জনের মধ্যে অনেকেই কিন্তু টেবিল চাপড়াননি, দোজ হু আর ভেরি ক্লোজ টু আরএসএস, আপনাদেরকে বলি। এবং এই জায়গাটা থেকে কেন টেবিল চাপড়ালেন না নীতিন গডকরি, তার কারণ মার্কেটে খবর বেরিয়ে গেছে, হি উইল গোয়িং টু বি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এত বড় কথাটা বলছি, যে টার্গেটেড জায়গা, যে রিমুভ হলেই হি উইল বি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এত বড় কথাটা বলছি। এটা তথ্যটা বাজারে চলছে, এবং তিনি একবারও টেবিল চাপড়েনি, একবারও অ্যাপ্রিসিয়েট করেননি কিন্তু নরেন্দ্র মোদীকে। দেখে নিন অমিত শাহকে এবং নরেন্দ্র মোদীর বেলায় একবারও যদি টেবিল চাপড়ে থাকে, দেখে নিন আপনারা রিওয়াইন্ড করে। আর আপনারা যদি প্রমাণ করতে পারেন যে হ্যাঁ টেবিল চাপড়েছে, দেখবেন যে 2-1বার চাপড়েছে, সেটা সোলজারদের যখন কৃতিত্ব দেওয়া হচ্ছে তখন টেবিল চাপড়েছে, বাকি ভূতের মতন চুপ করে বসেছিলেন। দেখে নিন, চ্যালেঞ্জ করছি আমি, এটা কোন সংবাদ মাধ্যমে এটা অবজার্ভ করেনি, কেউ করেনি। এবং নরেন্দ্র মোদী যখন বেরিয়ে যাচ্ছেন, নমস্কার করছেন সবাইকে, নীতিন গডকরি চুপ করে দাঁড়িয়ে রয়েছেন, নরেন্দ্র মোদীর দিকে চুপচাপ তাকিয়ে রয়েছেন। নীতিন গডকরিও নমস্কার বলেননি, আগে তো নমস্কার বলবে তার জুনিয়র, তারপরে মোদী অবাক ভাবে নীতিন গডকরির দিকে 1 সেকেন্ড দাঁড়িয়ে দেখে বেরিয়ে চলে গেল, কেউ কারুকে নমস্কার জানালেন না। বিরাট খবর। এই খবরটি কোথাও পেয়েছেন কি? আমাদের এখানে পাচ্ছেন। উই আর দ্য ওনলি পার্সন, অর্থাৎ দলের অভ্যন্তরে নরেন্দ্র মোদীর বিকল্প ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে। ত্রিশূলের 3 নম্বর শুল সামলান। 56 ইঞ্চি মহাগুরু না কি গুরু, রাষ্ট্রগুরু, সামলান এবার গুরুদেব। এবার এই ত্রিশূলটা নিয়ে শিবের জন্ম মাসে কোথায় খোঁচাটা আপনার লাগছে, আরেকটু ছোট্ট করে আপনাদের ছুঁয়ে যায়, আরেকটু ছোট্ট করে। আরএসএস পশ্চিমবঙ্গের দিলীপ ঘোষের পাশে এসে দাঁড়িয়েছে। ওই যে ছবি ছক্কা যেগুলো কতগুলো শান্তির ছেলেরা যেগুলো ছাপিয়েছেন, সব করে জেলে যাবে। এই যে জল খাওয়ার দৃশ্য দেখুন, জলকে ঘন ঘন খেতে হবে। এবং নরেন্দ্র মোদী তথা অমিত শাহর প্রিয় পাত্র, নরেন্দ্র মোদী তথা অমিত শাহর প্রিয় পাত্র এই বঙ্গজ সন্তান যিনি রয়েছেন, যিনি তৃণমূল থেকে ভেগে যাওয়া
অনেকেই বলছেন যে এই যে দিলীপ ঘোষের বিরুদ্ধে যে ভিডিওটি বেরিয়েছে বা যেটা করা হয়েছে সেটা তার উস্কানিতে, এবং পরিষ্কার শ্রমিক ভট্টাচার্য মিটিং এ ডেকে একটি বার্তা দিয়েছেন যে যদি কারুর দোষ বা উস্কানি ধরা পড়ে তাহলে তাকে বহিষ্কার করা হবে। এবং পরিষ্কার দিলীপ ঘোষকে বলা হয়েছে দল আপনার পাশে রয়েছে। ইঙ্গিতটা নানানভাবে নানান দিকে যাচ্ছে, আমি কিছু বলছি না। তবে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার থেকে প্রত্যেকে বলেছেন যে দিলীপ ঘোষকে ফাঁসানো হয়েছে, এবং যে ফাঁসিয়েছে, যারা এই কাজটা করেছে, দল থেকে ঘাড় ধরে বের করে দেওয়া হবে। খেলা কোথায় যাচ্ছে, কি হচ্ছে? ত্রিশূল এখানে, ত্রিশূল ওখানে। ত্রিশূল বিদ্ধ তো হতেই হবে বস। জমজমাট অনুষ্ঠান বৃহস্পতিবারের বারবেলাতে আনন্দ করুন, এটা নিয়ে আজ সারাদিন শেষ করছি। নমস্কার, আদাব।